আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে সহজে পড়া শিখিতে আমন্ত্রণ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে লেখক বনফুল রচিত মিনু গল্পটি পড়ব। এখানে আমরা ছবিতে সুন্দর একটা ছবিতে ছোট্ট একটা মেয়েকে গাছে পানি দিতে দেখছি। এই মেয়েটাই কিন্তু মিনু। এখন এই মিনু সম্বন্ধে আজকে আমরা জানব। দেখি মিনু সম্বন্ধে লেখক বনফুল আমাদের কি জানাতে চেয়েছেন। মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। বলছে মা মরে গেছে মিনুর, আর বাবা মারা গেছে মিনুর জন্মের আগেই। এখন বাবা মা কেউ নাই বিধায় সে দূর সম্পর্ক মানে একটু দূরের আত্মীয়, পিসিমা মানে হচ্ছে ফুপুর বাড়িতে সে এখন আছে। বয়স মাত্র 10, কিন্তু এ বয়সেই সব রকম কাজ করতে পারে সে। বয়স তার অল্প, কিন্তু এই বয়সে বাবা নাই মা নাই বিধায় সে এই বয়সে সকল কাজ করে। সব রকম কাজই করতে হয় তাকে। লোকে অবশ্য বলে যোগেন বসাক। মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। এখানে যোগেন বসাককে যার বাড়িতে মিনু থাকে আছে, মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বলছে যে মহৎ কেন বলছে এখানে তাকে, যে ওই রকম একটা ভালো মেয়ে পাওয়ার জন্য যে 24 ঘন্টায় তাকে সাহায্য করছে, কাজ করে সাহায্য করছে। বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। আমরা জানতে পারছি যে মেয়েটা কথা বলতে পারে না। বোবা শব্দের অর্থ যে কথা বলতে পারে না। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। কালা শব্দের অর্থ হচ্ছে কানে শুনতে পায় না। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়, জোরে বললে তখন সে শুনতে পায়, মানে নিজে বলতেও পারে না, আবার কারো কথা শুনতেও পারে না। সব কথা শোনার দরকার হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। এখানে ষষ্ঠ ইন্দ্রিয় মানে হচ্ছে মানুষের কিন্তু 5টা ইন্দ্রিয়, প্রত্যেকটা মানুষের 5টা ইন্দ্রিয়। সেগুলো কি? চোখ, কান, নাক, মুখ, ত্বক, জিহ্বা। চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা। চক্ষু মানে চোখ, কর্ণ মানে কান, নাসিকা মানে নাক, আর হচ্ছে ত্বক আমাদের স্কিন, এটা কি গরম বোঝে ঠান্ডা বোঝে, আর হচ্ছে জিহ্বা, জিহ্বা মানে জিহ্বা। কিন্তু এই 5টা ইন্দ্রিয়র বাইরে ষষ্ঠ একটা ইন্দ্রিয়র কথা মিনুর বলা হয়েছে, যেটা মিনুর রয়েছে। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। বলছে মিনুর যে জগৎটা সে চোখের ভাষায় সব বুঝতে পারে, চোখের ভিতর দিয়েই সে সৃষ্টিকে গ্রহণ করে নিয়েছে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। বলছে যে সে মুখে কথা বলতে পারে না, কানেও শুনতে পারে না, চোখই তার ভরসা। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। মিনু খুব সকালে ওঠে, ভোর 4টায়। উঠেই দেখতে পায় পূব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা, মানে তখনও শুকতারা দেখা যায় 4টায় উঠে।
পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। সেই শুকতারাকে দেখে মিনুর মুখে হাসি ফুটে ওঠে। পরিচিত মানুষকে দেখলে আমরা রাস্তাঘাটে বা আশেপাশে যেমন হাসি, হঠাৎ একটা হাসি দেই, সেরকম হাসি। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ দেখছি। তখন মিনু মনে মনে বলে, মুখে তো বলতে পারে না, সইকে, সেই শুকতারাকে সই বলে যে তুমি ঠিক সময়েই উঠেছ। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। বলছে বৈজ্ঞানিকের এরা শুকতারাকে বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড একটা বড় একটা বিশাল গ্রহ মনে করে। কবির চোখে নিশা বসানের আলোক দূত। নিশা বসান মানে কি? নিশা অবসান, নিশা যোগ অবসান মানে রাত শেষ হওয়ার আলোকদূত, যে বার্তা নিয়ে এসেছে। কিন্তু মিনুর চোখে শেষ হই, কিন্তু মিনুর কাছে শেষ হই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে। বলছে ওই মিনুর মনে হয় যে আকাশে কেউ এমন তার পিসে মশাইয়ের মতো কেউ আছে, ফুপার মতো, যার উনুন অর্থ চুলা ধরানোর জন্য কয়লা আনতে হবে। আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। বলছে আকাশের যে পিসে মশাই সেও হয়তো মিনুর পিসে মশাইয়ের মতো প্যাসেঞ্জারি করে। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা, মানে তারাটার আশেপাশে যখন কালো মেঘ দেখে তখন ভাবে ওগুলো বুঝি কয়লা। কি বিশ্রী করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। বলে যে কয়লাগুলো বিশ্রীভাবে ছড়ানো। তারপর নিজে কয়লা ভাঙতে যায়। কয়লাগুলো ওর শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয়, ওর আনন্দ হয়। কয়লা ভেঙে আনতে হয়। হাতুড়িটার নাম রেখেছে গদাই, আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। মানে বড় একটা পাথরের উপর রেখে ছোট পাথরগুলো সে হাতুড়ি দিয়ে ভাঙে। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কার সাথে শানের মিল আছে? শানু নাম দিয়েছে যে বড় পাথরটার উপর রেখে ছোট পাথর ভাঙে। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার। রাত যে পুইয়ে গেছে মানে রাত শেষ হয়েছে। সই এসে কয়লা ভাঙছে। সইকে আকাশের শুকতারা। তোমরাও ওঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। দেখো এখানে কি বলছে, উনুন শব্দের অর্থ কিন্তু চুলা, আর ঘুঁটে হচ্ছে চুলায় যে খড়ি আর কি, কাঠ খড়ি যেগুলো দিয়ে আমরা কি করি, উনুন জ্বালাই, সেই ঘুঁটে আর কি। এটা হচ্ছে উনুনের রান্নার জন্য এক ধরনের গ্রাম দেশে একটা ঘুঁটে আর কি বানানো হয়, সেই ঘুঁটে এটা। আর ঘুঁটে তার কাছে, ঘুঁটে নয়, এটা তরকারি। উনুনের নাম রাক্ষসী। সেই ঘুঁটিগুলো কেরোসিন তেল দিয়ে উনুন জ্বালানো হয়, তখন তার শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। ওই যে ঘুঁটে দেওয়ার পর কিন্তু গনগন করে আগুন জ্বলে।
মিনু ও জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস। ওই যে জ্বলন্ত কয়লাগুলো সেগুলো কিন্তু লাল হয়ে যায়, তো রক্তাক্ত মাংস মনে হয়। আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। লাল ইয়ের খড়ির চুলা জ্বালালে লাল একটা আগুনের আভা হয়, সেটা রাক্ষসীর তৃপ্তি মনে হয়। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে। বিস্ফারিত নয়নে মানে অবাক দৃষ্টিতে সে চেয়ে থাকে। তারপর ছুটে চলে যায় উঠোনে। তারপর উঠোনে যায়। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। আকাশের দিকে চায় লাল সূর্য উঠছে কিনা, মানে সে অনেক আগে ওঠে। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। সেদিন সে ভাবে সইকে শুকতারার উনুনে চমৎকার জাল হচ্ছে, আগুন ধরেছে। সেদিন যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ ওঠেনি আজ। যেদিন অন্ধকার হয় আকাশ মেঘে সেদিন ভাবে যে সই ছাই পরিষ্কার করেনি। ওই খড়ির চুলায়, মাটির চুলায় কিন্তু ছাই পরিষ্কার, যে কয়লাগুলো জ্বলে জ্বলে একসময় ছাই হয়ে যায়, ভোরবেলা উঠে কিন্তু রান্নার আগে ওগুলো পরিষ্কার করতে হয়। সেও তাই ভাবে। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করে নিয়েছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। তার ওই মিনুর 10 বয়সী মেয়ের যে মিনু, তার যে কাজের জগৎ, তার কাজের সাথে বাইরের কাজের জগতের কোনো মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু। রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। রান্নাঘরের যে কাজকর্মের জিনিস সেগুলোকে সে আলাদা আলাদা নাম দিয়েছে। তারা সবাই মিনুর বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল, হাত থেকে পড়ে গেলে দুমড়ে মুচড়ে গেল আর কি। মিনুর সে কি কান্না! মিনু খুব কেঁদেছিল। তোবড়ানো জায়গায় রোজ হাত বুলিয়ে দেয়, যেখান দিয়ে আর কি হয়েছে, দুমড়ে গেছে, সেখানে রোজ হাত দেয়। গেলাস 4টের নাম হারু, বারু, তারু আর কারু। নাম মনে রাখতে হবে, দাগ দিয়েছি আমি। 4টে গ্লাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। 4টা গ্লাসই দেখতে ডিজাইন এক, কিন্তু সে বুঝতে পারে। গ্লাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। স্নান মানে গোসল করাচ্ছে। মিট শেফটা ওর শত্রু। মিট শেফটা মানে রান্নাবান্নার হাঁড়ি পাতিল মশলাপাতি যেগুলোটার মধ্যে রাখা হয় কাঠের, মিট শেফ ওটাকে শত্রু মনে করে। ওটার নাম দিয়েছে গপ গপা। মিট শেফের নাম গপ গপা। গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টি চেয়ে থাকে মিট শেফের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, আমর মুখ পোড়া, সব জিনিস পেটে পুরে বসে আছে, মানে তার ভিতরে সব রাখা হয়। মিনু আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। যখন সে সময় সুযোগ হয় ছাদে চলে যায়। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। ছাদ থেকে বড় একটা কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে উপরের দিক থেকে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করছে ওই ডালটাকে। সে ডালটার দিকে অনেক চেয়ে থাকে আগ্রহের সাথে, যেন ওইখানে কি আছে। এর কারণ আছে। কি কারণ আমরা দেখি লেখক কি বলেছেন।
তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। মাসিমা হচ্ছে খালা, তাকে কানের কাছে, যেহেতু সে অনেক জোরে চিৎকার না করলে শুনতে পায় না, এজন্য বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে। বলছিল মিনুর বাবা বিদেশে গিয়েছে, অনেক দূর বিদেশ। বলছে বিদেশ অনেক দূর, মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে। মিনু যদি বড় হয় তখন বাবা তার কাছে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবত সে। ওই যে তার খালা, মাসিমা মানে খালা, কানে শুনতে পায় না দেখে জোরে চিৎকার করে বলছিল তার বাবা বিদেশে থাকে, একদিন সে বড় হলে তার বাবা তার কাছে আসবে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সেদিন ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসলো। ওই যে কাঁঠাল গাছের মাথার উপর একটা সরু ডাল, সেখানে একটা হলদে পাখি এসে বসেছিল। কার বাবা এলো বিদেশ থেকে? টুনুর বাবা অনেক জিনিসপত্র নিয়ে এসেছে। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেই দিনই তার বাবা আসবে বিদেশ থেকে। মানে আবার যেদিন ওই সরু ডালে হলদে পাখি এসে বসবে, সেদিনই মিনুর বাবা বিদেশ থেকে আসবে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, আর একদিনও আসে না। তবু রোজ একবার ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। কর্তব্য মানে দৈনন্দিন কাজের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার, একেবারে শরীর কাঁপিয়ে জ্বর এলো মিনুর। কাউকে কিছু বললে না, মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটার দপ দপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন। বলছে উনুন জ্বালিয়ে সে আর জল ভরতে পারলো না, শরীরটা যেহেতু খারাপ। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। নিজের বিছানায় যেয়ে শুয়ে পড়লো। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল কিছুক্ষণ শুয়ে রইল। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। জ্বরের মধ্যেই তার মনে হলো যে কিছু একটা কাজ বাকি রয়ে গেছে। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। খিড়কির দরজা মানে বাড়ির ভিতরের দরজা। ছাদের সিঁড়ির কাছে যে দাঁড়ালো। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে উঠল। কেউ দেখতে পেল না। পিসিমশাইও তখনও ঘুমাচ্ছে। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। মানে সূর্য উঠছে, সূর্যের লাল আভায় আকাশও লাল হয়ে গেছে। বাহ, চমৎকার আজ উঠেছে তো সইয়ের। একটু হাসল সে, তারপর চাইল সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার, পুলকিত হয়ে উঠল। সর্বাঙ্গ মানে সারা শরীর তার পুলকিত হয়ে উঠল। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে।
আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পা টলছিল, তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। তার পাটা যদিও কাঁপছিল, জ্বরে শরীরে বল পাচ্ছিল না, শক্তি পাচ্ছিল না, তারপর সে দ্রুত ছুটে বাইরে বেরিয়ে আসলো। শব্দার্থ টিকা আমরা পড়ব এবার। পেট ভাতায় মানে পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। কালা মানে বধির, কানে কম শোনে এমন। ষষ্ঠ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি। শুকতারা সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। গ্রহ পূর্ব সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই সখীর কথ্যরূপ, বান্ধবী বা সহচরী। আকাশবাসী কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী, ডেলি প্যাসেঞ্জারি অথবা প্রত্যহ যাতায়াতকারী। উনুন অর্থ চুলা, মিডশেফ রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশেষ বাক্স। খিড়কি বাড়ির পেছনের ছোট দরজা। রোমাঞ্চিত অর্থ পুলকিত, আনন্দিত। পাঠ পরিচিতিটা আমরা একটু পড়ব। পাঠ পরিচিতি পড়া থাকলে অনেক প্রশ্ন উত্তর সহজেই লেখা যায়। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় থাকে সে। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। অখণ্ড মনোযোগ মানে অনেক মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে, কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। লেখক পরিচিতি পড়ব। লেখক পরিচিতি থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে পরীক্ষায়। বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। তিনি সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। মানে তার গল্প আকারে ছোট হতো, ব্যঙ্গ রসিকতা মানে তিনি ঠাট্টা মশকরা করে অনেক গুরুত্বপূর্ণ কথা তার গল্পে বলে ফেলতেন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি বেশ কিছু উপন্যাস, নাটক আর কাব্য লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ ভারত এই উপাধি দিয়েছিল। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। 1979-তে তিনি পরলোক গমন করেন। শেষ হলো আমাদের আজকের বনফুলের মিনু, ছোট্ট মেয়ে মিনুর গল্পটি। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়াশিখির পাশে থেকো। সহজে পড়াশিখিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।